হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। একটু পরে আদিত্য নূরকে নিয়ে ব্রেকফাস্ট করতে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে গিয়ে বসে নূরকে খাইয়ে দিতে লাগলো। তখনই সায়নাও নিচে এলো। হেলে দুলে গিয়ে আদিত্যের পাশের চেয়ারটা টেনে আদিত্যের গা ঘেঁষে বসলো। খাওয়ার সময় বারবার নানান বাহানায় সায়না আদিত্যর গা ঘেঁষে পড়ছে। নূর আর সহ্য করতে পারল না। হাতে থাকা পানির গ্লাসটা সায়নার মুখে ছুঁড়ে মারলো, তারপর বলে উঠল, এই এই পচা মেয়েটা, সরো এখান থেকে, সরো। শুধু আমার হিরোর কাছে আসা না। হঠাৎ নূরের এমন আচরণে আদিত্য অবাক হয়ে গেল। সায়নাকে ওর নিজেরও তেমন পছন্দ না, তবুও যেমনই হোক ও আদিত্যর ফুফুর মেয়ে, তাই আদিত্য সিচুয়েশন সামলানোর জন্য বলে উঠল, অ্যাঞ্জেল, এটা কি করলে? তোমাকে আমি বলেছি না সায়না আমাদের গেস্ট, আর গেস্টদের সাথে এমন মিসবিহেভ করতে নাই। তুমি কি ব্যাড গার্ল হতে চাও? নূর মাথা নাড়ল, মানে সে চায় না। দেন সে সরি টু সায়না। নূর অনিচ্ছা সত্ত্বেও সায়নার দিকে আর চোখে তাকিয়ে আস্তে করে সরি বলে দিল। সায়না ভেতরে ভেতরে রেগে থাকলেও আদিত্যর সামনে জোরপূর্বক হেসে বলল, ডোন্ট ওয়ারি, ইটস ওকে, আমি চেঞ্জ করে আসছি। কথাটা বলে সায়না চলে যেতে লাগলো। যেতে যেতে বাঁকা হেসে মনে মনে ভাবল, নূরকে আদিত্যর জীবন থেকে সরানোর এটাই ভালো উপায়। নূরকে এমন এমন কাজ করাতে হবে যাতে আদিত্য চরম বিরক্ত হয়ে যায়, আর একসময় বিরক্ত হয়ে নূরকে ওর জীবন থেকে বের করে দিবে। কথাগুলো ভেবে সায়না শয়তানি হাসল। বিহান ঘুম থেকে উঠে দুই হাতে মাথা চেপে ধরে বসে আছে। মাথাটা অনেক ব্যথা করছে। কাল একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল, তাই হ্যাংওভারটা বেশি হচ্ছে। কালকের কথা ভাবতেই হঠাৎ বিহানের কাল রাতের কথা মনে পড়ে গেল। কাল রাতে আয়াতের আশা, ওর সাথে করা খারাপ ব্যবহারগুলো মনে পড়ে গেল। বিহানের প্রচুর খারাপ লাগছে। মেয়েটার সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি। যতই হোক আয়াত আদিত্যের বোন, আমার ওর সাথে কথা বলে ওকে সরি বলতে হবে। কথাটা ভেবে বিহান উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর রেডি হয়ে আদিত্যর বাসার উদ্দেশ্যে বের হলো। কিন্তু আদিত্যের বাসায় এসেই এমন একটা খবর শুনল যার জন্য বিহান মোটেও প্রস্তুত ছিল না। নীলা এসে বিহানকে জানালো আয়াত নাকি সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, তাই আবির আর আদিত্য হসপিটালে গিয়েছে। কথাটা শুনে বিহান হতভম্ব হয়ে গেল। 4 দিন পার হয়ে গেছে। 2 দিন পরে আয়াতকে হসপিটাল থেকে বাসায় আনা হয়েছিল। এখন প্রায় সুস্থ আয়াত। সেদিন রাতে বিহানের করা কাজগুলো আয়াত মেনে নিতে পারেনি, তাই অনেকগুলো ঘুমের ঔষধ খেয়ে নিয়েছিল। পরে ওর বাবা মা টের পেলে দ্রুত ওকে হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে 2 দিন পরেই আয়াতকে রিলিজ দিয়ে দেয়। এরই মধ্যে অনেকেই ওর কাছে এমনটা করার কারণ জিজ্ঞেস করে, কিন্তু আয়াত কাউকে কিছুই বলেনি। ও অসুস্থ দেখে কেউ আর ওকে বেশি চাপ দেয়নি। হসপিটালে থাকতে সবাই ওকে দেখতে এসেছিল, শুধু নূর বাদে, কারণ আদিত্য নূরকে শরীফা বেগমের সামনে আনতে চায়নি। তবে বাকি সবাই আয়াতকে দেখে গেছে। তবে যাকে সবচেয়ে বেশি আশা করেছিল আয়াত, সেই লোকটি আসেনি ওকে দেখতে। বিহান একবারের জন্য হসপিটালে ওকে দেখতে আসেনি, এমনকি একটা ফোনও করেনি। আয়াত ভেবেছিল হয়তো ওর সুইসাইড এর খবর শুনে বিহান দয়া করে হলেও ওকে দেখতে আসবে, কিন্তু না। আয়াত তো ভুলেই গিয়েছিল যে ও একটা পাথরকে ভালোবেসেছিল যার কোনো মন নেই। হয়তো ও মরে গেলেই বরং সে খুশি হতো। জানালার বাইরে তাকিয়ে আনমনা হয়ে কথাগুলো ভাবছিল আয়াত। তখনই হঠাৎ আবির রুমে ঢুকে বলল, আয়ু চল ভাইয়ের বাসায় যাই। আয়াত মনমরা হয়ে বলল, তুমি যাও ভাইয়া, আমার যেতে ইচ্ছে করছে না। আরে চল না, ভাইয়া ফোন করেছিল, ভাবিডল নাকি বারবার তোর কথা বলছে, তোকে দেখতে চাচ্ছে, চল না, তোরও ভাবিডলের কাছে গেলে ভালো লাগবে। নূরের কথা শুনে আয়াত আর মানা করতে পারল না। অগত্যা আবিরের সাথে যেতে রাজি হয়ে গেল। ঘণ্টাখানেক হলো আয়াত আবিরের সাথে আদিত্যের বাসায় এসেছে। নূরের সাথে সময় কাটিয়ে আয়াতের সত্যি অনেকটা ভালো লাগছে। মেয়েটা সত্যি অনেক মায়াবী, মুহূর্তেই সবার মন ফ্রেশ করে দেয়। আয়াত একটু ফ্রেশ এয়ার নেওয়ার জন্য বাইরে হাঁটছিল।
তখনই সামনে তাকিয়ে বিহানকে বাগানের পাশে একটা বেঞ্চের ওপর বসে ফোনে কথা বলতে দেখলো। আয়াতের বুকটা ধুক করে উঠল। আমি এই লোকটার সঙ্গে মরতে বসেছিলাম, আর এই পাষাণ লোকটা এখানে কত নিশ্চিন্তে বসে আছে। সত্যি লোকটাকে না দেখলে কখনো জানতামই না যে দুনিয়াতে এমন নিষ্ঠুর মানুষও আছে। আয়াত ধীরে ধীরে বিহানের সামনে গিয়ে দাঁড়ালো। আয়াতকে দেখে বিহান ফোনটা রেখে দিয়ে আয়াতের দিকে তাকালো। আয়াত আস্তে করে বিহানের পাশে গিয়ে বসে তিরস্কার স্বরূপ বলে উঠল, আমাকে দেখে নিশ্চয়ই খুশি হননি? ভাবছেন এই আপদটা এখনো বেঁচে আছে কেন, মরে গেল না কেন, তাই না? সত্যি আপনাকে ডিসপয়েন্ট করার জন্য দুঃখিত। তবে আমার তরফ থেকে পুরো চেষ্টা করছিলাম আপনাকে খুশি করার, কিন্তু উপরওয়ালা বাঁচিয়ে রাখলো, এতে আমার কি দোষ বলুন? বিহান চোয়াল শক্ত করে আয়াতকে কিছু না বলে ওখান থেকে উঠে চলে যেতে নিল। আয়াত উঠে দাঁড়িয়ে আবার বলে উঠল, কি হলো, কিছু বললেন না? আজ আমাকে কিছু না শুনিয়ে চলে যাচ্ছেন, নাকি দয়া করছেন আমার ওপর? বিহান হঠাৎ আয়াতের দিকে ঘুরে ঠাস করে আয়াতের গালে একটা চড় মেরে দিল। আয়াত গালে হাত দিয়ে ছলো ছলো চোখে বিহানের দিকে তাকালো। বিহান চোয়াল শক্ত করে রাগী কণ্ঠে বলে উঠল, আপনি হয়তো আমার কথা বুঝতে পারেন নাই, তাই আজ আমি আপনাদের মতো শুদ্ধ ভাষায় বলছি। হ্যাঁ, তো কি যেন বলছিলেন? আমি কিছু বলছি না কেন? কি বলবো আমি যা বলবো তা কি শোনার ক্ষমতা আছে আপনার? আপনাদের মতো ননির পুতুল কি এত কঠিন কথা নিতে পারবেন? আপনি কি ভেবেছিলেন আপনি সুইসাইড করবেন আর আমি সিনেমার হিরোদের মতো আপনার কাছে দৌড়াই এসে বলবো তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি, ব্লা ব্লা? এখানে কি কোনো মুভি চলছে জানেন? আমার সেদিন সকালে উঠে অনেক গিল্টি ফিল হচ্ছিল, ভাবছিলাম আপনাকে গিয়ে সরি বলবো, কিন্তু আপনার সুইসাইডের কথা শুনে আমার মন পাল্টে গেছে। আপনাদের মতো বড় লোকের ছেলে মেয়েদের এই জন্য আমি দেখতে পারি না। কেন জানেন? কারণ আপনারা না চাইতেই অতি সহজে সব কিছুই পেয়েছেন, এই জন্যই আপনারা কোনো কিছুর মূল্য বোঝেন না। আরে জীবন কি এতই সহজ? একটু কষ্ট পেলেই আর অমনি মরতে গেলেন। মানুষ বেঁচে থাকার জন্য কত কষ্ট করে জানেন আপনি? আরে বেঁচে থাকার লড়াইয়ে মানুষকে কখনো কখনো জানোয়ার হয়ে উঠতে হয়। চলুন আপনাকে আমি কিছু দেখাবো আজকে। কথাটা বলে বিহান আয়াতের হাত ধরে টেনে বাইরের দিকে নিয়ে গেল। আয়াত হতভম্বের মতো শুধু তাকিয়ে রইল। বিহান আয়াতকে রাস্তার এক জায়গায় নিয়ে এলো যেখানে অনেক আবর্জনা রাখা হয়েছে। বিহান হাত উঁচু করে সামনের দিকে দেখালো। বিহানের ইশারা অনুযায়ী আয়াত সামনের দিকে তাকিয়ে দেখল কিছু রাস্তার সুবিধা বঞ্চিত শিশুরা আবর্জনার স্তূপ থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে। এটা দেখে আয়াত থমকে গেল, চোখ দুটো ভরে উঠল ওর। বিহান আবার বলে উঠল, দেখুন ওদের, বেঁচে থাকার জন্য ওরা কত লড়াই করছে। কুকুর বিড়ালের মতো রাস্তায় খাবার কুড়িয়ে খাচ্ছে, তবুও ওরা বাঁচতে চায়, এত সহজে আর মানতে চায় না। আল্লাহর দেওয়া জীবনটাকে এরা হেলাফেলা করতে চায় না, আর আপনি ফস করেই জীবন দিতে চলে গেলেন। জীবনটা এতই খেলনা আপনার জন্য। আয়াত কিছুই বলছে না। আসলে ও কিছু বলার ভাষাই পাচ্ছে না। বিহানের কথার কোনো জবাব নেই ওর কাছে। বিহান আবারও আয়াতের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। বিহান আয়াতকে নিয়ে নিজের কোয়ার্টারের রুমে এসে ঢুকলো। রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে আয়াতকে একটানে সামনে দাঁড় করালো। তারপর হাত ছেড়ে দিয়ে বলে উঠল, দেখলেন তো মানুষ কতটা স্ট্রাগল করে বেঁচে থাকার জন্য। আরে আমার কাছে জিজ্ঞেস করুন বেঁচে থাকতে কতটা কষ্ট করতে হয়। সারা জীবন আপনার মতো হয় না যাদের সোনার প্লেটে সব সাজানো থাকে। আমাদের বেঁচে থাকার জন্য প্রতিটা সময় লড়াই করতে হয়, কখনো অন্যের সাথে তো কখনো নিজের সাথে, নিজের ধৈর্যের সাথে, নিজের আত্মসম্মানের সাথে। আর আপনি ভাবছেন আপনার করা ওই মহান কাজটার জন্য আমি আপনাকে সেলুট দিব? আচ্ছা বলুন তো, কি এমন এত পাহাড় সমান কষ্ট শুনিয়ে আপনার যে ওই মহান কাজটা করতে আপনি লেট মি গেটস, আমি আপনার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করি না, আপনাকে ভালোবাসি না, এটাই আপনার কষ্ট, তাই না? যার জন্য আপনি এই মহান কাজটা করেছেন। একটা পরপুরুষ আপনাকে ভালোবাসে না, সেই দুঃখে আপনি জীবন দিতে যাচ্ছেন, অথচ আপনাকে যারা ছোটোবেলা থেকে ভালোবাসে তাদের ভালোবাসার কোনো দাম নেই আপনার কাছে। আপনার কিছু হয়ে গেলে তাদের কি অবস্থা হবে একবারও ভেবেছেন আপনি? তা কেন ভাববেন? আপনি তো আছেন আপনার মহান দুঃখ নিয়ে, যার সামনে আপনার অন্য কিছুর কোনো মাইনে নেই। আয়াতের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিহানের কথার কোনো জবাব নেই ওর কাছে। সত্যিই তো বলছে বিহান। বিহান কিছুটা থেমে আবার বলে উঠল,
আরে কি ভালোবাসা ভালোবাসা লাগিয়ে রেখেছেন, জীবনে কি শুধু প্রেম ভালোবাসাই সব কিছু? আচ্ছা চলুন, আপনার কথাই মেনে নিলাম, ধরুন আপনাকে আমি ভালোবাসলাম, তারপর তারপর কি? আয়াত চমকে তাকালো বিহানের দিকে। বিহান বলে উঠল, বলুন তারপর কি? তারপর নিশ্চয়ই আপনি আমাকে বিয়ের কথা বলবেন। তো বলুন কিভাবে বিয়ে হবে? আমার মতো ছেলের সাথে কি আপনার বাবা মা বিয়ে দিবেন কখনো? আচ্ছা চলুন, তাকে কোনো মতে মানিয়ে নিলাম। আপনার ওই জোচ্ছুর মা, সে কি আদৌ মানবে কখনো? তার মতো লোভী মহিলা কখনো আমার মতো ছেলের সাথে তোমার বিয়ে দিতে রাজি হবে? তখন নিশ্চয়ই আপনি বলবেন আপনি আমার জন্য সব ছেড়ে ছুড়ে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, চলুন, আপনার কথাই মানলাম, আমরা বিয়ে করে নিলাম। তারপর কি করবেন? এই যে কবুতরের বাসা দেখছেন, এইখানেই আপনাকে থাকতে হবে। পারবেন তো থাকতে? এখানে আপনার আলিশান প্রাসাদের মতো কোনো ফ্যাসিলিটি নেই, নো এসি, নো গিজার, নো সার্ভেন্ট, নো কার। পারবেন ম্যানেজ করতে? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। তোমার সাথে আমি ঘুরে ঘরে থেকে ডাল ভাত খেয়েও বেঁচে থাকতে পারবো। এসব ডায়লগ বলা যতটা সহজ, করা ততটা সহজ না। তারপরও চলুন, আপনার কথা মতো এটাও না হয় মেনে নিলাম, কোনোভাবে আপনি এখানে অ্যাডজাস্ট করে নিলেন। এখন আসি সবচেয়ে মেইন পয়েন্টে। আপনি আমাকে, মানে আপনার হাজবেন্ডকে সবার কাছে কি বলে পরিচয় দিবেন? না না, আমি আমার প্রফেশনাল পরিচয়ের কথা বলছি না, সেটা আপনি যা খুশি তাই বলুন, ইট ডাজেন্ট ম্যাটার। আমি আপনার পার্সোনাল পরিচয়ের কথা বলছি। আপনি আপনার স্বামীর পরিচয় হিসেবে কি বলবেন? আমার বংশ পরিচয় হিসেবে কি বলবেন? বিহানের কথা বুঝতে না পেরে আয়াত ভ্রু কুঁচকে তাকালো। বিহান বলে উঠল, কি হলো, বুঝলেন না তো আমার কথা? আপনি কখনো ভেবে দেখেছেন আমার নামের আগে পিছে কিছু নেই কেন? কেন নেই জানেন? কারণ কারণ আমি আমি এ পর্যায়ে এসে বিহানের কণ্ঠ কেমন যেন কাঁপতে লাগলো। গলা দিয়ে কথাটা বের করতে কষ্ট হচ্ছে ওর। চোখ দুটো লাল হয়ে এলো। বিহান ধরা গলায় বলে উঠল, কারণ আমি আমি একটা জারজ সন্তান। কথাটা শুনে আয়াত স্তব্ধ হয়ে গেল। চমকে বিহানের দিকে তাকালো। বিহান সামনের চেয়ারে লাথি মেরে উচ্চস্বরে বলে উঠল, ইয়েস, আই অ্যাম এ ব্লাডি বাস্টার্ড। আমার কোনো পরিচয় নেই, আমার জন্মদাতা বাপকে তা আমি জানি না। এতদিন তো আমার মাকে তাও জানতাম না। শুনেছি রাস্তায় কেউ আমাকে ফেলে রেখে গিয়েছিল, যারা রাস্তায় থাকে তারাই কেউ আমাকে ওখান থেকে উঠিয়েছিল। সেই থেকে আমার রাস্তার জীবন শুরু। আদিটা আমার জীবনে না আসলে হয়তো আমি কোনো অন্ধকারে ডুবে যেতাম। আয়াত মুখে হাত চেপে ধরে কাঁদছে। বিহান আয়াতের দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, এতটুকু শুনেই কাছেন, আরও শুনলে কি করবেন? আপনি সেদিন আমাকে নষ্টগলিতে যেতে দেখেছিলেন না? আপনি জানেন আমি কেন গিয়েছিলাম? না, আপনি যে কারণ ভাবছেন আমি সেই কারণে যাইনি। কিছুদিন আগেই জানতে পারলাম আমার জন্মদাত্রী মা নাকি ওইখানেই থাকে, তাই ওখানে গিয়েছিলাম। আপনি জানেন আমার মা একজন দেহকর্মী। পারবেন আপনি আপনার স্বামীর এই অস্তিত্ব মেনে নিতে? পারবেন সবার কাছে আমার পরিচয় দিতে? আরে যেখানে আমি নিজেই নিজের অস্তিত্বকে ঘৃণা করি, সেখানে আপনি কি করে মেনে নিতে পারবেন? কথাগুলো বলতে বিহানের চোখ ভরে উঠল। তবে তার চোখ থেকে গড়িয়ে পড়ার আগেই মুছে ফেলল। নিজের চোখের পানি সে কাউকে দেখাতে চায় না, এতটাও দুর্বল সে না। বিহান চোখ মুছে কিছুটা সময় নিয়ে আবার শান্ত সুরে বলে উঠল, দেখুন, আমি আপনার ভালোর জন্যই বলছি। আমার পেছনে ছুটে শুধু শুধু নিজের জীবন বরবাদ করবেন না। আপনার সামনে পুরো লাইফ পড়ে আছে, পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করেন, দেখবেন জীবনে অনেক সুখী হবেন। আয়াত শুধু কেঁদেই যাচ্ছে। কিছুক্ষণ পর চোখের পানি মুছে নিজেকে একটু শান্ত করলো। এতক্ষণে আয়াত বলে উঠল, আপনি ঠিকই বলেছেন, আমি কাজটা ঠিক করিনি, সরি। আর হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আজকের পর আমি আপনাকে বিরক্ত করব না। এগেন সরি ফর এভরিথিং। আমি এখন আসি। কথাটা বলে আয়াত দরজা খুলে বেরিয়ে গেল। পেছন থেকে বিহান শুধু তাকিয়েই রইল। মাঝখানে আরও 2 দিন কেটে গেছে। এই 2 দিনে বিহান একটা জিনিস খেয়াল করেছে, আয়াত আগের থেকে অনেকটা বদলে গেছে। আয়াত আর আগের মতো ওর পেছনে ঘোরে না, কেমন যেন সবসময় মনমরা হয়ে থাকে, মুখে কোনো হাসি খুশি নেই। বিহান আদিত্যের বাসার ছাদে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। হঠাৎ কারোর পায়ের আওয়াজ শুনে পেছনে ফিরে তাকিয়ে দেখলো আয়াত। আয়াত বিহানকে দেখে বলে উঠল, সরি, আমি জানতাম না আপনি আছেন, জানলে আসতাম না। কথাটা বলে আয়াত আবার চলে যেতে নিলেই বিহান আয়াতের নাম ধরে ডেকে উঠল। আয়াত। আয়াত বিহানের দিকে ফিরে বলল, কিছু বলবেন? বিহান একটু গলা খাকারি দিয়ে বলল, আপনি কি ঠিক আছেন?
দেখুন, আমি যা বলেছি তা আপনার ভালোর জন্যই বিহানের কথা শেষ হওয়ার আগেই আয়াত বলে উঠল। চিন্তা করেন না, আমি আবার সুইসাইড করার চেষ্টা করব না। বোকামি একবার করেছি, বারবার করব না। যাক, শেষমেশ আপনার সুবুদ্ধি হয়েছে, জেনে খুশি হলাম। আর আপনি ভবিষ্যতে আমার থেকেও 1000 গুণ ভালো ছেলে পাবেন, কারণ আপনি অনেক খুশি ডিজার্ভ করেন। আয়াত ফেক হাসি দিয়ে বলল। আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন বিহানজি। আমি আপনাকে বলেছি আপনার জীবন থেকে সরে যাব, তাই বলে অন্য কাউকে বিয়ে করে সংসার করব সেটাও কিন্তু বলিনি। বিহান ভ্রুকুসকে বলল। মানে? আয়াত শান্ত সুরে বলে উঠল। মানে আপনি সেদিন আমাকে অনেকগুলো কথা বলেছিলেন, আজ আমি কিছু কথা বলতে চাই আপনাকে। আমি আপনাকে বিরক্ত করব না, তবে অন্য কারোর ক্ষরণীয় হব না কখনো। আমি সারা জীবন আপনাকেই ভালোবেসে যাব, তবে দূর থেকে, বিনা কোনো শর্তে, বিনা কোনো দাবিতে। কারণ আপনাকে ভালো না বাসা আমার হাতে নেই। আমি চাইলেও আপনাকে ভালোবাসা বন্ধ করে অন্য কাউকে ভালোবাসতে পারবো না, এটা যে আমার হাতে নেই। আপনাকে ভালোবাসা বন্ধ করতে হলে আমার জীবন দিতে হবে, আর আপনিই তো বলেছেন জীবন এত সস্তা না, তাহলে কিভাবে করবো বলুন তো? তবে চিন্তা করবেন না, আমি কখনো আর আপনার কাছে আমার ভালোবাসার দাবি নিয়ে আসবো না, দূর থেকেই ভালোবেসে যাব। তাই বলে এটা ভাববেন না যে আমি সেদিন আপনার জীবনের সত্যতা জেনে আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছি, বা আমি আপনার সাথে অ্যাডজাস্ট করতে পারবো না সেজন্য দূরে যাচ্ছি। না, এটা কখনোই না। আমি আপনার কাছে যে কোনো পরিস্থিতিতে খুশি থাকতে পারবো। আপনার হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, হয়তো ফিল্মি ডায়লগ মনে হচ্ছে, তবে এটাই সত্যি। আমি আপনার থেকে দূরে সরে গেছি, কেন জানেন? বিহান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আয়াতের দিকে। আয়াত ম্লান হেসে বলে উঠল। কারণটা আপনি সেদিন আমাকে সবগুলো কারণই বলেছিলেন, কিন্তু আসল কারণটাই বলেননি। তবে আমি ঠিকই বুঝে গেছি আসল কারণ হলো আমি আপনার কাছে আসলে, আপনি তখন নিজেকে সবচেয়ে অসহায় ব্যক্তি মনে করেন, কারণ আপনি ভাবেন আপনি আমাকে আমার প্রাপ্ত খুশি করতে পারবেন না। আপনি ভয় পান এটা ভেবে যে আপনার অস্তিত্বের প্রভাব আমাকে না গ্রাস করে নেয়, আমার জীবনটাকে অন্ধকারে না ঠেলে দেয়, আমি আমার নিজের অস্তিত্ব না হারিয়ে ফেলি। আর এইসব আপনি কখনোই মেনে নিতে পারবেন না। আপনি ভাবেন আপনার জন্য আমার জীবনটা হয়তো নষ্ট হয়ে যাবে, আর তাই আমি আপনার সামনে আসাতেই আপনি নিজেকে অনেক অসহায় মনে করেন। তখন বিহান অবাক চোখে তাকালো আয়াতের দিকে। এই মেয়েটা কিভাবে ওর মনের কথা বুঝে গেল? সে তো কখনো তার মনের ভাব বুঝতে দেয়নি। আয়াত আবারও বলে উঠল। সেজন্য আমি আপনার জীবন থেকে সরে যাব, কারণ আমি চাই না আমার জন্য আপনি নিজেকে অসহায় ভাবেন, অপরাধ বোধ আপনাকে কুড়ে কুড়ে খাক। আমি সেটা সহ্য করতে পারবো না, তাই আপনাকে দূর থেকেই ভালোবেসে যাব। আর হ্যাঁ, আর একটা কথা, আপনি যতই না বলুন আমি বুঝে গেছি যে আপনি কোথাও না কোথাও আমাকে ভালোবাসেন। হ্যাঁ, আপনি হয়তো মানবেন না, কারণ আপনি নিজেও এটা কখনো বুঝতে পারেননি। বিহান কিছু বলতে নিলে আয়াত তাকে থামিয়ে দিয়ে বলল। প্লিজ না বলবেন না। আমি যদি ভুলও বুঝে থাকি, তবুও আমি একটু ভুলটা নিয়েই থাকতে চাই। সারা জীবন না হয় এটা ভেবেই আমি খুশি হব। যাই হোক, আসি এখন, অনেক কথা বলে ফেললাম, কিছু ভুল বলে ফেললে মাফ করে দিবেন। কথাটা বলেই আয়াত দ্রুত ওখান থেকে চলে গেল। আর বিহান অবাক চোখে তাকিয়ে রইল। আজ মেয়েটার কথাগুলো অন্যরকম ছিল, অনেক ম্যাচিওর, কোনো বাচ্চাও ছিল না। শেষে কি বলে গেল মেয়েটা আমি ওকে ভালোবাসি? না না না, এটা কিভাবে সম্ভব? কখনোই না। বিহানও একটু পরে ছাদ থেকে নেমে এলো। করিডোরের কাছে আসতেই হঠাৎ কারোর কান্নার শব্দ শুনতে পেল বিহান। বিহান ভ্রুকুসকে পাশে থাকা দরজাটা হালকা খুলে ভেতরে তাকাতেই চমকে গেল। ভেতরে আয়াত ফ্লোরে বসে মুখে হাত চেপে ধরে কাঁদছে। বিহানের কেমন যেন লাগলো। এই প্রথম বুকে কোনো ব্যথা অনুভব করলো। মেয়েটা কি তাকে সত্যিই এত ভালোবাসে? বিহান একবার ভেতরে যেতে নিয়েও আবার গেল না। ওকে এই মুহূর্তে একা ছেড়ে দেওয়াই ঠিক হবে। বিহান আস্তে করে ওখান থেকে সরে এলো। মাথার ভেতর শুধু আয়াতের কথাই ঘুরতে লাগলো। বুকের ভেতর কেমন চিনচিন ব্যথা করছে। ও কি কোনো ভুল করছে? আদিত্য একটু আগেই অফিসে গেছে। আবিরও ওর বাবার অফিস জয়েন করেছে, তাই সেও অফিসে। নূর ড্রয়িং রুমে ওর বিড়াল ছানা নিয়ে খেলা করছে। তখনই সায়না ওপর থেকে সিঁড়ি বেয়ে নেমে এলো। নূরকে দেখে বাঁকা হেসে ধীরে ধীরে নূরের কাছে গিয়ে বসলো। সায়নাকে দেখে নূর ভ্রুকুসকে ফেলল। মেয়েটাকে তার একদমই পছন্দ না, তবুও হিরো বলেছে গেস্টদের সাথে খারাপ ব্যবহার করতে হয় না,
তাই নূর কিছু বলল না। শায়না নূরের দিকে তাকিয়ে বলল। কি করছো নূর? নূর বলে উঠল। তুমি কি অন্ধ নাকি? দেখছো না বেবির সাথে খেলা করছি? শায়না বলে উঠল। শুধু কি সবসময় খেলা করলে হবে? তুমি তো আদিত্যর বউ, তোমাকে বউদের মতো কাজ কর্ম করা উচিত। তাহলে আদিত্য তোমাকে ভালোবাসবে, না হলে আর তোমাকে ভালোবাসবে না, তোমার উপর বিরক্ত হয়ে যাবে। শায়নাকে নূরের পছন্দ না হলেও শায়নার কথায় নূর কৌতূহল পোষণ করে বলল। মানে কি করতে হবে আমাকে? তুমি চাইলে আমি তোমাকে বলতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তুমি যদি শর্ত মানো তাহলেই বলবো। কি শর্ত? শর্ত হলো আমি তোমাকে যা যা শিখিয়ে দিব এগুলো তুমি কাউকে বলতে পারবে না। এটা আমাদের টপ সিক্রেট থাকবে, বুঝছো? নূর সরল মনে রাজি হয়ে বলল। ঠিক আছে, আমি রাজি। এখন বলো আমাকে কি করতে হবে? শায়না নূরকে এক এক করে বলতে লাগলো ওকে কি করতে হবে, আর অবুঝ নূর সেগুলো সব মেনে নিয়ে বলল। এমন করলে হিরো আমার ওপর খুশি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে আমি এমনই করব। শায়না বাঁকা হেসে ওখান থেকে উঠে গেল। ওর প্ল্যানের প্রথম অংশ সাকসেসফুল হয়েছে, এখন শুধু রেজাল্ট দেখার পালা। ইট উইল বি ফান। সন্ধ্যায় যথাসময়ে আদিত্য অফিস থেকে বাসায় এলো, আর রোজকার মতো নূর দরজা খুলে আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্য প্রশান্তির হাসি দিয়ে নূরকে বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। তারপর নূরকে কোলে নিয়ে বেডরুমে চলে গেল। বেডরুমে এসে আদিত্য নূরকে বেডের ওপর বসিয়ে দিয়ে ল্যাপটপের ব্যাগ আর মোবাইলটা টি টেবিলের ওপর রাখলো। তারপর কাবাড থেকে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। কিছু সময় পর আদিত্য বের হলো ওয়াশরুম থেকে। রুমে এসে দেখলো নূর রুমে নেই। আদিত্য ভ্রুকুসকে ভাবলো নূর আবার কই গেল। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, একটুকুও এক জায়গায় থাকে না, সারাদিন খালি ছুটোছুটি করে বেড়ায়। হঠাৎ ব্যালকনি থেকে কোনো কিছুর আওয়াজ শোনা গেল। আওয়াজের উৎস খোঁজার জন্য আদিত্য ব্যালকনির দিকে গেল। ব্যালকনিতে এসে আদিত্যর চোখ চরক গাছ হয়ে গেল। পুরো বাকরুদ্ধ হয়ে পড়ল বেচারা, কারণ ওর সামনে নূর ওর ল্যাপটপ আর সদ্য কেনা লেটেস্ট আইফোনটা বালতির ভেতরে নিয়ে সাবান পানি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছে। নূরের এহেন কাজে আদিত্য তাজ্জব হয়ে চেয়ে রইল। তারপর দ্রুত গতিতে নূরের কাছে গিয়ে ওর হাত থেকে ল্যাপটপ আর ফোনটা নিয়ে উঁচু করে ধরল। ল্যাপটপ আর ফোনের গা বেয়ে পানি চুইয়ে চুইয়ে পড়ছে। আদিত্য করুণ চোখে তাকিয়ে রইল ওর সদ্য অক্কা পাওয়া ল্যাপটপ আর ফোনের দিকে। বেচারারা কি দোষ করেছিল, এমন অকাল মৃত্যু হলো তাদের? আদিত্য নূরের দিকে তাকিয়ে করুণ সুরে বলল। এটা কি করলে তুমি অ্যাঞ্জেল? নূর হাসি মুখে বলে উঠল। ভালো করেছি না আমি? দেখো দেখো, তোমার ল্যাপটপ আর ফোন একদম চকচকে করে পরিষ্কার করে দিয়েছি, আর কোনো ময়লা নেই। ভালো করেছি না আমি? আদিত্যের চোখ ফেটে কান্না আসছে। কি বলে এই মেয়ে? ওর ল্যাপটপ আর ফোনটাকে এমন বেরহমভাবে হত্যা করে বলছে ভালো করেছে। ল্যাপটপে ওর কতকাল জরুরি ফাইল ছিল। আদিত্য নূরের দিকে তাকিয়ে হতাশা সুরে বলল। এসব কেন করেছো অ্যাঞ্জেল? তোমাকে আমি মানা করেছি না এসব কাজ তোমাকে করতে হবে না, তারপরও কেন করতে যাও এসব? নূর ঠোঁট উল্টিয়ে অভিমানী সুরে বলল। তার মানে তুমি খুশি হওনি? ধ্যাৎ, তুমি আমার কোনো কাজে খুশি হও না। এত সুন্দর করে পরিষ্কার করে দিলাম, তাও খুশি হও না? পচা একটা কথা নেই তোমার সাথে। কথাটা বলে নূর অভিমান করে ওখান থেকে উঠে রুমে চলে এলো। রুমে এসে দুম করে বেডের ওপর গাল ফুলিয়ে বসে রইল। ওই শায়না মেয়েটার ওপরও ওর অনেক রাগ হচ্ছে। কি একটা পচা বুদ্ধি দিল, হিরো তো খুশিই হলো না। আদিত্য রুমে এসে নূরকে অভিমান করে বসে থাকতে দেখে মুচকি হেসে ওর সামনে গিয়ে বসলো। আদিত্যকে দেখে নূর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে আস্তে করে নিজের দিকে ঘুরিয়ে আদুরে কণ্ঠে বলল। আমার অ্যাঞ্জেলটা রাগ করেছে কেন? আমি কি অ্যাঞ্জেলকে বকা দিয়েছি বলো? আরে আমি তো এমনি এমনি বলছিলাম, তুমি ছাড়া আমার কাছে অন্য কিছু কি ইম্পর্টেন্ট হতে পারে বলো? তুমি তো আমার জানিয়ে নিলেও আমি টু শব্দ করবো না, সেখানে সামান্য জিনিসের কি মূল্য আছে? প্লিজ হাসো না সোনা পাখি, জানো তোমাকে হাসলে কত সুন্দর লাগে, একটু হাসো না। হাসবো না আমি,
তুমি তখন খুশি হওনি কেন? আমি তোমার জিনিসগুলো পরিষ্কার করে দিলাম আর তুমি একটুও খুশি হলে না। যাও, হাসবো না আমি। আচ্ছা, হাসবে না? ঠিক আছে, আমিও দেখছি তুমি কিভাবে না হেসে থাকো। কথাটা বলেই আদিত্য নূরকে কাতুকুতু দিতে শুরু করলো। নূর এবার খিলখিল করে হেসে উঠে মোছরামুছরি করতে লাগলো। নূরের হাসি দেখে আদিত্যও হেসে উঠল। এদিকে সায়না আদিত্য আর নূরের রুমের বাইরে এসে কান পেতে দাঁড়িয়ে আছে। ও তখন নূরকে যে কুবুদ্ধি শিখিয়ে দিয়েছে সেই অনুযায়ী আদিত্য নিশ্চয়ই এখন রেগে নূরের সাথে রাগারাগি করবে। আর সেটা শোনার জন্যই সায়না অধীর আগ্রহে কান পেতে দাঁড়িয়ে আছে। কিন্তু আদিত্যের রুম থেকে রাগারাগির বদলে হাসাহাসির শব্দ আসছে। তা শুনে সায়নার কপাল কুঁচকে এলো। মনে মনে ভাবলো, আদিত্য নূরের ওপর রাগ করেনি? নিজের প্ল্যান এভাবে ফেল হতে দেখে সায়না রাগে ফ্লোরে একটা লাথি মেরে ওখান থেকে গটগট করে চলে এলো। ও ভেবে পায় না আদিত্য এই পাগল মেয়েটার জন্য এত পাগল কেন? কি এমন আছে ওর মাঝে? তবে যাই হোক, ওকে তো আদিত্যের জীবন থেকে সরিয়েই ছাড়বে। এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল সায়না। রাতে ডিনার শেষ করে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। বিহান আর চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে, ভাবছে মেয়েটাকে কত স্বাভাবিক লাগছে এখন, যেন কিছুই হয়নি। ওকে দেখে কে বলবে মেয়েটা তখন ওভাবে কেঁদেছিল? আচ্ছা, আয়াত কি আমার জন্য আগেও এভাবে কেঁদেছে? আমার মতো একটা লাওয়ারিশ ব্যক্তির জন্য কেউ কাঁদে? কেউ ওর জন্য তার মূল্যবান চোখের জল বিসর্জন দেয়? কথাটা ভাবতে কেমন যেন অদ্ভুত ফিলিং হচ্ছে বিহানের। বুকের ভেতর কেমন যেন অপরিচিত এলোমেলো একটা অনুভূতি হচ্ছে। না না, আমাকে এভাবে দুর্বল হলে চলবে না। আমার জীবনে এসবের জায়গা নেই। আয়াত আমার কাছ থেকে দূরেই ভালো থাকবে। এসব নানান যুক্তি দিয়ে নিজের মনকে শক্ত করার অহেতুক চেষ্টা করছে বিহান। আবির নীলার পাশে গা ঘেঁষে বসে আছে আর সুযোগ বুঝে নীলার সাথে দুষ্টুমি করে যাচ্ছে সবার সামনে। তাই নীলা কিছু বলতেও পারছে না। আবির সবার অগোচরে নিজের ডান হাতটা পেছন দিক দিয়ে আস্তে আস্তে নামিয়ে নীলার কোমরের কাছে নিয়ে গেল। তারপর নীলার কোমরে টুস করে একটা চিমটি মেরে ফেলে। নীলা একটু ব্যথা পেয়ে চোখ গরম করে তাকালো আবিরের দিকে, আর আবির দুষ্টু হাসি দিল। নীলা চোখের ইশারায় আবিরের হাত সরিয়ে নিয়ে যেতে বলল, কিন্তু আবিরের তা নিয়ে কোনো ভাবান্তর নেই। ও ওভাবেই নীলার কোমরে হাত রেখে বসে আছে। নীলাও কি পাজি কম নাকি? নীলা নিজের মাথার চুল থেকে একটা পিন খুলে আবিরের হাতের ওপর টুস করে বিধিয়ে দিল। আবির এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে হাত ঝাঁকাতে ঝাঁকাতে মুখ দিয়ে উফ উফ শব্দ করতে লাগলো। বাকি সবাই হাসতে লাগলো ওর কাণ্ড দেখে। সায়নার এসবে মন নেই। ও শুধু ধান্দায় আছে কিভাবে নূরকে চেতানো যায়, যাতে আদিত্য ওর পাগলামো দেখে বিরক্ত হয়ে যায়। সায়নার হঠাৎ মনে পড়ল, ও যখনই আদিত্যের কাছে যায় তখনই নূর বেশি ক্ষেপে যায়। কথাটা ভেবে সায়না নূরকে রাগানোর জন্য ইচ্ছে করে আদিত্যের গা ঘেঁষে বসে ওর সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। বিষয়টা আদিত্যের চরম বিরক্তিকর লাগলেও কিছু না বলে দাঁত কিরমির করে বসে রইল। সায়নাকে আদিত্যর সাথে এভাবে দেখে নূরের রাগ হতে লাগলো। রাগে ওর ইচ্ছে করছে ওই পচা মেয়েটার মাথার ওপর আগুন ধরিয়ে দিতে। পচা মেয়েটা শুধু ওর হিরোর কাছে আসে। সায়না আদিত্যের দিকে তাকিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, আদিত্য, আমাকে একটা গান শোনাও না। মায়ের কাছে শুনেছি তুমি নাকি অনেক ভালো গান গাইতে পারো। আজকে আমাদের একটা গান শোনাও না। আদিত্য কিছু বলতে যাবে তার আগেই নূর তেড়ে এসে বলল, এই এই পচা মেয়েটা, আমার হিরো কেন তোমাকে গান শোনাবে শুনি? হুম হুম, হিরো কি তোমার বর নাকি? হিরো আমার বর, হিরো শুধু আমাকে গান শোনাবে, বুঝেছো? পচা মেয়েটা, যাও এখান থেকে, তুমি যাও। নূর কথাগুলো বলতে বলতে সায়নার চুল ধরে টানতে লাগলো আর সায়না ব্যথায় ছটফট করতে লাগলো। নূরের কাণ্ড দেখে আদিত্যের চোখ কপালে উঠে গেল। আদিত্য দ্রুত গিয়ে নূরের কোমর জড়িয়ে ধরে নূরকে সায়নার কাছ থেকে ছাড়িয়ে আনলো। বাকি সবাই অনেক কষ্টে নিজেদের হাসি আটকে রেখেছে। সায়নাকে এভাবে হেনস্থা করতে দেখে ওদের অনেক মজা লাগছে। আদিত্য নূরকে সোফায় বসিয়ে দিয়ে বলল, শান্ত হও প্লিজ। এমন করছো কেন অ্যাঞ্জেল? তোমাকে বলেছি না সায়না আমাদের গেস্ট?
আর গেস্টদের সাথে এমন মিসবিহেভ করতে নেই। নূর প্রতিবাদী কণ্ঠে বলে উঠল। তাহলে ওই পচা মেয়েটা তোমাকে গান গাইতে কেন বললো? তুমি আমার হিরো, তুমি শুধু আমার জন্য গান গাইবে আর কারোর জন্য না। আরে বাবা, ও বললো বলেই কি আমি গাইলাম নাকি? আর আমি তো মানাই করছিলাম, তার আগেই তুমি হাইপার হয়ে গেলে। আদিত্যের কথায় নূর একটু শান্ত হলো, তবে এখনও শায়নার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আদিত্য শায়নার দিকে তাকিয়ে নূরের বিহেভিয়ারের জন্য সরি বলল। শায়না ভেতরে ভেতরে রেগে ফেটে গেলেও ওপরে ওপরে জোরপূর্বক হেসে বলল, ইটস ওকে। আবির পরিবেশটা স্বাভাবিক করার জন্য বলে উঠল, আরে শায়না, তোমার যখন এতই গান শোনা নিচ্ছে তাহলে আমাদের ভাবি ডলকে বলো না। আমাদের ভাবি ডল অনেক ভালো গান গাইতে পারে, সে তোমাকে গান গাইয়ে শোনাবে। আবিরের কথায় সবাই ভ্রুকুসকে ওর দিকে তাকালো। ওরা ভাবছে এই আবিরটা আবার কখন নূরকে গান গাইতে শুনলো। আজ পর্যন্ত আদিত্যই কখনো নূরকে গান গাইতে শোনেনি, তাহলে এ কোত্থেকে শুনলো? এই ছেলে নির্ঘাত ঢপ মারছে। তবে নূর আবিরের কথায় খুশিতে গদগদ হয়ে বলল, হ্যাঁ, আমি পারি তো গান গাইতে, আমি শোনাবো তোমাদের গান। আবির হাতে তালি দিয়ে বলল, বাহ, এ তো কামাল हो गया, ধोती फाड़ के रुमाल हो गया। তো শুধু দর্শক শ্রোতা, প্রেসে আপনাদের সামনে দা কোকিল কণ্ঠী সুরের রাখেনি আমাদের প্রিয় ভাবি ডল তালিয়া। সবাই নূরের জন্য তালি বাজালো। নূর পাশে তাকিয়ে দেখলো শায়না আবারও আদিত্যের কাছে ঘেঁষে ওর সাথে কথা বলার চেষ্টা করছে। নূরের আবারও রাগ উঠে গেল। নূর উঠে দাঁড়িয়ে শায়নার কাছে গিয়ে রাগী চোখে তাকিয়ে শায়নার হাত ধরে ওকে টেনে আদিত্যের কাছ থেকে সরিয়ে এনে একটা সিঙ্গেল সোফায় ঠাস করে বসিয়ে দিল। তারপর শায়নার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। শায়নার একটু ভয় লাগছে, না জানি নূর আবার কী করে বসে। শায়না ভয়ে ঢোক গিলতে লাগলো। আদিত্যেরও অনেক টেনশন হচ্ছে, না জানি নূর আবার কী করে বসে। যতই হোক শায়না ওর ফুপির মেয়ে, আর ওর সাথে খারাপ কিছু হলে ব্যাপারটা ভালো দেখাবে না। আদিত্য ভাবছে নূর শুধু শায়নার সাথেই কেন এমন করে? এমনিতে তো কত সহজেই সবার সাথে মিশে যায়, তাহলে শায়নাকে দেখতে পারে না কেন? এটাই বুঝতে পারছে না আদিত্য। আদিত্য উঠে গিয়ে আবারও নূরকে নিয়ে এসে সোফায় বসিয়ে দিল। আবির একটু মহল বানানোর জন্য গিটার নিয়ে এলো। গিটারে টুংটাং করে নূরকে গাইতে শুরু করতে বলল। নূর গান গাওয়ার প্রস্তুতি নিয়ে একটু নড়েচড়ে বসলো। সবাই নূরের গান শোনার জন্য আগ্রহী হয়ে বসে আছে। নূর শায়নার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আচমকা অনেক জোরে একটা চিল্লানি দিয়ে উঠল। এমন একটা কাণ্ডের জন্য কেউই প্রস্তুত ছিল না। সবাই চমকে উঠল। নূরের চিল্লানিতে সবার কানের তালা ফেটে যাওয়ার উপক্রম। সবাই যার যার কান চেপে ধরল। আবির গিটার বাজাতে গিয়ে নূরের চিল্লানিতে হড়বড়িয়ে গিয়ে গিটারের তারই ছিঁড়ে ফেলল। আর বিহান মাত্রই মুখে পানি দিয়েছিল, নূরের কাজে তারও মুখের পানি সব বাইরে ছিটকে পড়ে গেল। নূর উঠে দাঁড়িয়ে শায়নার কাছে এসে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওর চারিদিকে ঘুরে ঘুরে গেয়ে উঠল। ভটকে পাঞ্ছি ভুল না জানা, ये जग तेरा नहीं ठिकाना। নূরের এমন আজব গান আর কাণ্ড দেখে সবাই অবাক হয়ে চেয়ে রইল। নূর কখনো শায়নার চুল টানছে তো কখনো ঘাড় ঝাঁকাচ্ছে। শায়নার চারদিকে ঘুরে নানান ভঙ্গিমায় মুখ ভেঙিয়ে ভেঙিয়ে গাইছে। ভটকে পাঞ্ছি ভুল না জানা, এ জগ তেরা নেহি ঠিকানা, না 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 আ। भटके पंछी भूल जाना, ये जग तेरा नहीं ठिकाना, ये जग तेरा नहीं ठिकाना। নূর শায়নার অবস্থা নাজেহাল করে দিচ্ছে। আদিত্য চেষ্টা করেও নূরকে ঠেকাতে পারছে না। নূর ঘরের কোণা থেকে একটা ফুল ঝাড়ু এনে শায়নার মুখের ওপর বাড়ি মেরে দিল। বেচারি শায়নার নাকে মুখে ধুলো ঢুকে যাওয়ার কাশতে লাগলো। নূর শায়নার দিকে আঙ্গুল তুলে গাইল। भूल से तो यहाँ पे आया, तेरे लिए ये दिस पर आया, एक दिन वापस पड़ेगा जाना, जाना 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 जाना। भूल से तो यहाँ पे आया, तेरे लिए ये दिस पर आया,
एक दिन वापस पड़ेगा जाना। শায়নার অবস্থা শোচনীয়। নূর এবার টি টেবিলের ওপর থেকে একটা পানির বোল এনে শায়নার মাথার উপর ঢেলে দিল, তারপর আবার গাইতে লাগলো। भटके पंछी भूल न जाना, ये जग तेरा नहीं ठिकाना, ये जग तेरा नहीं ठिकाना। গানের শেষে নূর আবারও গগন বিদারী একটা চিল্লানি দিয়ে উঠল। आ নূরের চিল্লানির জোরে বেচারি শায়না সোফা উল্টে পড়ে গেল। এতক্ষণ হাসি আটকে রাখলো, এবার আর পারল না। বিহান আর আবির হো হো করে অট্টহাসিতে ফেটে পড়লো। হাসতে হাসতে ওদের পেটের খিল লেগে গেল। নূর যে শায়নাকে এমন হোয়াইট ওয়াশ করে দিয়েছে তা দেখে ওরা কিছুতেই হাসি থামাতে পারছে না। নীলা আর আয়াত ঠোঁট চেপে হাসছে, তবে আদিত্যের টেনশন হচ্ছে। নূর এবার একটু বেশি করে ফেলছে। আদিত্য দ্রুত গিয়ে নূরকে শায়নার কাছ থেকে সরিয়ে এনে সোফায় বসিয়ে দিল। তারপর শায়নার কাছে গিয়ে ওর হাত ধরে ওকে উঠাতে সাহায্য করলো। শায়না আদিত্যকে দেখে নেকা কান্না শুরু করে দিল। আদিত্য বলে উঠল, সরি শায়না, নূরের হয়ে আমি সরি বলছি। তুমি তো জানোই ও কতটা অবুঝ। শায়না একটু থেমে নিজের চোখ দেখিয়ে বলল, আদিত্য দেখ না একটু, নূর তখন ঝাড়ু দিয়ে বাড়ি মারায়, চোখে ময়লা গেছে, একটু দেখ না। আদিত্য অনিচ্ছা সত্ত্বেও ভদ্রতার খাতিরে শায়নার চোখে দেখতে লাগলো। এটা দেখে নূরের রাগ আরও বেড়ে গেল। নূর হঠাৎ উঠে দাঁড়িয়ে টি টেবিলের ওপর রাখা কোকাকোলার একটা কাচের বোতল হাতে তুলে নিল। তারপর শায়নার দিকে এগিয়ে গিয়ে বলল, পচা মেয়ে, সর আমার হিরোর কাছ থেকে, সর। নূরের কথায় আদিত্য পেছন ফিরে তাকালো। তখনই নূর কাচের বোতল উঠিয়ে শায়নার মাথায় বাড়ি দেওয়ার জন্য আগ্রাসী হলো। আদিত্য চমকে গিয়ে নূরের হাত ধরে ওকে ঠেকানোর চেষ্টা করছে, কিন্তু নূর কিছুতেই মানছে না। ও শায়নার মাথা আজ ফাটিয়েই ছাড়বে। নূরের সাথে না পেরে উঠে আদিত্য আর উপায় না পেয়ে উচ্চস্বরে একটা ধমক দিয়ে উঠে বলল, স্টপ ইট নূর, স্টপ ইট রাইট নাও। কি করছো তুমি এসব? পাগল হয়ে গেছো তুমি? আদিত্যের ধমকে নূর কেঁপে উঠল, মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে গেল। অনেক অভিমান হচ্ছে ওর। আদিত্য আজ পর্যন্ত কখনো ওর সাথে এভাবে কথা বলেনি, আর আজই ওই পচা মেয়েটার জন্য হিরো ওকে বকলো। কথাটা ভাবতেই নূরের কান্না পাচ্ছে। আদিত্য আবার বলল, যাও রুমে যাও। নূর চুপ করে দাঁড়িয়ে আছে। আদিত্য এবার উচ্চস্বরে বলে উঠল, কি হলো শুনতে পাওনি? গো টু ইউর রুম রাইট নাও। নূর এবার ঠোঁট উল্টিয়ে চোখ মুছতে মুছতে দৌড়ে উপরে চলে গেল। আদিত্য বুঝতে পারছে নূর অনেক কষ্ট পেয়েছে, কিন্তু ওর হাতে যে আর কোনো উপায় ছিল না। নূরকে না ঠেকালে ও আজ বড় কোনো অঘটন ঘটিয়ে ফেলতো। তাই তো ওকে এমন করতে হলো, না হলে ও ওর কলিজাটাকে কখনোই এভাবে বকতো না। আদিত্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে শায়নার দিকে তাকিয়ে ছোট করে একটা সরি বলে ওখান থেকে চলে গেল। ধীরে ধীরে বাকি সবাইও নিজেদের রুমে চলে গেল। সবাই চলে যেতে শায়না একটা বিশ্বজয়ের হাসি দিল। এটাই তো ও চাচ্ছিল। আদিত্য ধীরে ধীরে নূরের ওপর বিরক্ত হচ্ছে। এভাবেই একসময় ও নূরের ওপর পুরোপুরি অতিষ্ঠ হয়ে উঠবে, আর একসময় নূরকে ওর জীবন থেকে ছুঁড়ে ফেলবে। তারপর আদিত্য শুধু ওর হবে। কথাগুলো ভেবে খুশি মনে নিজের রুমে চলে গেল শায়না। আদিত্য ধীরে ধীরে রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকে দেখলো নূর বেডের ওপর বসে ঠোঁট ফুলিয়ে নাক টানছে, আর রাগে টেডি বিয়ারের উলগুলো টেনে টেনে ছিঁড়ছে। আদিত্যর প্রচুর খারাপ লাগছে। ওর জানটাকে কিভাবে বকে দিল তখন। ওর হাতে থাকলেও কখনোই ওর এঞ্জেলটাকে এভাবে বকতো না। আদিত্য ধীরে ধীরে এগিয়ে গিয়ে নূরের পাশে বসলো। নূর অভিমান করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে নাক টানতে লাগলো। আদিত্য হাত বাড়িয়ে নূরের মুখটা ধরতে গেলে নূর ঝটকা মেরে হাতটা সরিয়ে দিল। আদিত্য বুঝতে পারছে নূর অনেক বেশি রেগে আছে। আদিত্য নিজের দুই কান ধরে অপরাধী সুরে বলল, সরি সোনা, ভুল হয়ে গেছে, মাফ করে দাও না। একবার তাকাও আমার দিকে প্লিজ। নূর এবার অভিমানী দৃষ্টিতে আদিত্যের দিকে তাকালো। তারপর হঠাৎ আদিত্যকে ধাক্কা মেরে বেডের উপর চিৎ করে ফেলে দিল। তারপর নূর গিয়ে আদিত্যের পেটের ওপর উঠে বসলো। নূর রাগ দেখিয়ে আদিত্যের বুকের ওপর এলোপাথারি হাত দিয়ে চাপড় মারতে মারতে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, পচা তুই, পচা পচা, তুই আমাকে ধমকালি কেন? হুম, কেন বকলি আমাকে?
তুই ওই পচা মেয়েটার জন্য আমাকে বকলি কেন কেন কেন? এক পর্যায়ে নূর আদিত্যের বুকে খামচি দিতে লাগলো। নিজের নখগুলো আদিত্যের ফর্সা বুকে বিধিয়ে দিল। তাতেও যেন নূরের রাগ কমছে না। নূর এবার মাথা নিচু করে আদিত্যের বুকে কামড় দিতে লাগলো। নিজের সব রাগ আদিত্যের ওপর ঝাড়তে লাগলো নূর। আদিত্য নূরকে কিছুই বলছে না, নূরকে বাধাও দিচ্ছে না, দাঁত চেপে সব সহ্য করে নিচ্ছে। কেন দিবে? ও ওর এঞ্জেলটাকে কষ্ট দিয়েছে, তার জন্য তো এই শাস্তি ওর প্রাপ্য। নূর যদি ওকে ক্ষতবিক্ষত করে শান্তি পায় তাহলে কোনো আফসোস নেই ওর। নূর একসময় ক্লান্ত হয়ে আদিত্যের ওপর অত্যাচার বন্ধ করে দিল। তারপর আদিত্যের ওপর থেকে নেমে ওর পাশে উল্টো দিকে কাত হয়ে শুয়ে পড়ল। নূর এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। নূরের কান্নার শব্দ শুনে আদিত্যের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এতক্ষণ নূরের আঘাতেও হয়তো এতটা কষ্ট হয়নি যতটা নূরের কান্না দেখে কষ্ট হচ্ছে। আদিত্য পেছন থেকে নূরকে জড়িয়ে ধরে আবেগী কণ্ঠে বলল, এই অ্যাঞ্জেল শোনা, কাঁদিস না প্লিজ। তোর কান্না যে আমার সহ্য হয় না। দরকার হলে আমাকে আরো আঘাত কর, তবু কাঁদিস না। নূর কাঁদো কাঁদো গলায় অভিমানী সুরে বলল, আজ তুমিও আমাকে পাগল বললে, তার মানে তুমিও আমাকে পাগল ভাবো, তাই না? আমি আর থাকবো না তোমার সাথে, থাকবো না। তোমরা সবাই পচা, সবাই। আমি কালই চলে যাব এখান থেকে, আর কখনো আসবো না, কখনো না। নূরের কথা শুনে আদিত্যের বুক কেঁপে উঠল। আদিত্য একটানে নূরকে নিজের দিকে ঘুরিয়ে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, খবরদার অ্যাঞ্জেল, এই কথা আর কখনো বলবে না। তুমি ছাড়া আমি বাঁচবো কি করে? তুমি ছাড়া আর আমার কে আছে বলো? নূর নিজেকে ছাড়ানোর জন্য মোছরামুছি করতে করতে বলল, ছাড়ো আমাকে, ছাড়ো। তুমি পচা, আমাকে বকা দিয়েছো, পাগল বলেছো, তাই না? আমি থাকবো না আর তোমার কাছে, থাকবো না। ছাড়ো তুমি আমাকে, ছাড়ো। আদিত্য নূরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এমন করে বলিস না প্লিজ। আই এম সরি না শোনা, অনেকগুলো সরি। প্লিজ মাফ করে দে না কলিজাটা। আমি কি আমার অ্যাঞ্জেলকে কখনো পাগল ভাবতে পারি বল? নূর এবার একটু শান্ত হয়ে এলো। আদিত্য নূরের মুখটা সামনে এনে দুই হাতে নূরের মুখটা আগলে ধরে বলল, কিন্তু কি করব বলো? তুমি তখন অমন করছিলে। তোমাকে থামানোর জন্য আর কোনো উপায় ছিল না। আর তুমি যদি ওই কাচের বোতলটা শায়নার মাথায় ফাটাতে তাহলে তো ও মরে যেত। তখন কি হতো জানো? নূর দুই দিকে মাথা নাড়ালো, মানেও জানে না। আদিত্য বলে উঠল, তখন এতগুলো পুলিশ এসে আমার অ্যাঞ্জেলটাকে ধরে নিয়ে যেত, তারপর তোমাকে জেলের ভিতর আটকে রাখতো। তখন আমি আমার অ্যাঞ্জেলটাকে কোথায় পেতাম বলো? নূর একটু অভিমানী সুরে বলল, তো কি করব? ওই পচা মেয়েটাকে আমার একদম ভালো লাগে না। ও সব সময় শুধু তোমার কাছে কেন আসে? কেন আসে? তোমার কাছে কেউ আসলে আমার একটুও ভালো লাগে না, একটুও না। অনেক পচা, পচা লাগে। নূর নিজের বুকের বাম পাশে আঙ্গুল ঠেকিয়ে বলল, এইখানে না কেমন কেমন লাগে, আর অনেক রাগও হয়। তুমি তো শুধু আমার হিরো, তাই না? শুধু আমার কাছে থাকবে, আর কারোর কাছে না। অন্য কেউ তোমার কাছে আসলে আমি তাকে মেরে ফেলবো। আদিত্য অবাক চোখে নূরের দিকে তাকিয়ে রইল। ও যা ভাবছে তাই সত্যি? ওর এঞ্জেলটা কি ওকে ভালোবেসে ফেলেছে? কথাটা ভাবতে আদিত্যের বুকের ভেতর এক প্রশান্তির শীতল বাতাস বইতে লাগলো। আদিত্য নূরের দিকে মায়া ভরা চোখে তাকিয়ে বলল, আচ্ছা তাই নাকি? আচ্ছা বলো তো, আমার জন্য কি আরো কিছু হয় তোমার? নূর বাচ্চাদের মতো বলল, হ্যাঁ, হয়তো আরো অনেক কিছু হয়। তুমি যখন বাসায় না থাকো তখন আমার অনেক পচা পচা লাগে, একটুও ভালো লাগে না। আমার সারাক্ষণ শুধু তোমার সাথে থাকতে ইচ্ছে করে, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, তোমার বুকে ঘুমাতেও আমার অনেক ভালো লাগে। নূরের কথা শুনে আজ আদিত্যের পুরো বিশ্বাস হয়ে গেল ওর এঞ্জেলটা সত্যিই ওকে ভালোবেসে ফেলেছে। আদিত্যের বুকের ভেতর খুশির জলরাশি উপচে পড়ছে। এত খুশি আদিত্য কই রাখবে? খুশিতে আদিত্য পাগল না হয়ে যায়। আদিত্য নিজের ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো, তারপর একটু মিশে অভিমান দেখিয়ে বলল, ভালো লাগে না ছাই, তুমি মিথ্যে বলছো। তা না হলে কি আমাকে ছেড়ে চলে যেতে চাইতে এভাবে? তুমি আমার কথা একটুও ভাবো না। কথাটা বলে আদিত্য মিশে অভিমান করে উল্টো দিকে ফিরে কাত হয়ে শুয়ে পড়ল।
আদিত্যকে এভাবে অভিমান করতে দেখে নূরের অনেক খারাপ লাগছে। নূর আদিত্যকে মানানোর জন্য বলে উঠল, না না হিরো, আমি যাব না তো। ওটা তো আমি এমনি বলেছিলাম, সত্যি বলছি। এই হিরো ঘোরো না এদিকে। নূর পেছন থেকে আদিত্যর শার্ট ধরে টানাটানি করছে, কিন্তু আদিত্য ঘুরছে না, শুধু মুচকি মুচকি হাসছে। ও দেখতে চায় নূর কি করে। নূর অনেকক্ষণ টানাটানি করেও আদিত্যকে ফেরাতে পারল না। না পেরে নূর উঠে বসলো। তারপর আদিত্যের হাতের ওপর হাত বুলিয়ে ছোট বাচ্চাদের যেভাবে বলে সেভাবে বলে উঠল, আলে লে 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 লে, রাগ করে না হিরো সোনা, ময়না পাখি আমার রাগ করে না। আমি তোমাকে চকলেট কিনে দেব, হ্যাঁ, আর রাগ করে না লক্ষ্মী সোনা। আদিত্য আর নিজের হাসি আটকাতে পারল না, হো হো করে হেসে উঠল। পেটে হাত দিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। কপাল গুনে বউ একটা পেয়েছে। ও কেমন করে রাগ ভাঙাচ্ছে, যেন ও কোনো ছোট বাচ্চা। আদিত্যকে হাসতে দেখে নূর না বুঝেই হাসা শুরু করে দিল। আদিত্য নূরকে টান দিয়ে ওর বুকে ফেললো, তারপর বুকের মাঝে জড়িয়ে নিয়ে মাথায় একটা চুমু দিল। মেয়েটা সত্যি একটা খুশির গুপ্তধন। নূর আদিত্যের বুকের দিকে তাকিয়ে দেখলো বুকে খামচি আর কামড়ের দাগ হয়ে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। নূর মাথা উঁচু করে আদিত্যের দিকে অপরাধী চোখে তাকিয়ে বলল, সরি হিরো, আমি আবারও তোমাকে ব্যথা দিয়েছি। আমি সত্যি পচা, সত্যি তোমাকে ব্যথা দেই। আদিত্য মুচকি হেসে নূরের গালে হাত বুলিয়ে বলল, কে বললো আমার অ্যাঞ্জেল পচা? আমার অ্যাঞ্জেল তো জাদুকর, এখনই তার জাদু দিয়ে আমার ব্যথা সুমন্তর করে দেবে, তাই না? নূর হাসি মুখে বলল, হ্যাঁ করব তো। কথাটা বলে নূর আদিত্যের শার্টের বোতাম খুলে মুখ নামিয়ে আদিত্যের বুকে চুমু খেতে লাগলো, আর আদিত্য ভাসতে লাগলো সুখের জোয়ারে। সায়না এসে আদিত্যের দরজার বাইরে কান পেতে দাঁড়িয়েছিল। ভেবেছিল হয়তো রুমে এসে আদিত্য নূরের সাথে আরও রাগারাগি করবে, কিন্তু ওর আশায় গরুর চোনা ঢেলে পড়ল। যখন রুম থেকে হাসাহাসির শব্দ শুনতে পেল, রাগে শরীর জ্বলে যাচ্ছে ওর। এত কিছুর পরেও আদিত্য ওই মেয়েটার জন্য পাগল। তবে আমিও এত সহজে হার মানছি না। এই পাগলকে তো আমি বিদায় করেই ছাড়বো। পরের দিন সকালবেলা আদিত্য অফিসে চলে গেছে। নূর ড্রয়িং রুমে বসে বসে খেলছিল। তখনই সায়না এসে হাজির হলো। বাঁকা হেসে ধীরে ধীরে নূরের পাশে গিয়ে বসলো, তারপর নূরের দিকে তাকিয়ে বলল, কি করছো নূর? নূর বিরক্ত হয়ে বলল, দেখছো না খেলছি। সায়না তাচ্ছিলে সুরে বলল, হ্যাঁ হ্যাঁ, খেল খেল। আর কয়দিনই বা থাকবো এখানে? 2-4 দিনই একটু খেলাধুলা করেই কাটাও। নূর বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলল, মানে হলো আদিত্য তোমাকে খুব শীঘ্রই এই বাড়ি থেকে বের করে দিবে। নূর একটু রাগী কণ্ঠে বলল, এই পচা মেয়ে, একদম পচা কথা বলবে না। হিরো কেন আমাকে বের করে দিবে? হ্যাঁ হ্যাঁ, কারণ তুমি তো আদিত্যের জন্য একটা খেলনা। যেমন তুমি এইসব খেলনা দিয়ে খেলা করো, আবার কয়েকদিন পর ভালো না লাগলে ফেলে দাও, তেমনি আদিত্যও তোমাকে তার খেলনা হিসেবে নিয়ে এসেছে। কয়েকদিন খেলেছে, কিন্তু এখন আর তোমাকে ভালো লাগছে না ওর। আদিত্য তোমার উপর বিরক্ত হয়ে গেছে, তাই তোমাকেও খেলনার মতো ফেলে দিবে। সায়নার কথা শুনে নূরের অবুঝ মনটা কেমন যেন করতে লাগলো। নূর তবুও আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করে বলল, এই একদম মিথ্যে কথা বলবে না তুমি। যাও এখান থেকে, পচা একটা। ও মা, আমি কেন মিথ্যে কথা বলতে যাব? আমি যা সত্যি তাই বলছি। কেন তুমি দেখোনি কাল কেমন করে আদিত্য তোমাকে সবার সামনে বকে দিল, আবার তোমাকে পাগলও বললো? কেন বললো বলো? কারণ আদিত্য তোমাকে আর পছন্দ করে না, তোমাকে তার আর সহ্য হচ্ছে না। দেখবে এইভাবে 2 দিন পরেই তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। সায়নার কথায় এবার নূর দমে গেল। অবুঝ নূরের সায়নার বানোয়াট কথাই সত্যি মনে হতে লাগলো। তবে কি হিরো সত্যি আমাকে এখান থেকে বের করে দিবে? কিন্তু আমার তো হিরোকে ছাড়া ভালোই লাগে না। কথাগুলো ভেবে নূরের কেমন যেন কান্না আসতে লাগলো। নূরের চেহারা দেখে সায়না বাঁকা হাসি দিল,
তার মানে এই পাগলটা ওর কথা মেনে নিয়েছে। শায়না নূরকে আরেকটু বিশ্বাস করানোর জন্য বলে উঠল, ঠিক আছে, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এক কাজ করো, তুমি এখন আদিত্যকে ফোন করো, দেখবে তোমার সাথে কথাই বলতে চাইবে না। নূর মলিন মুখে বলল, কিন্তু আমার কাছে তো ফোন নেই। ঠিক আছে, আমার ফোন দিয়ে দিচ্ছি। কথাটা বলে শায়না একটা নাম্বারে ফোন দিল। একটু পরে ফোনটা রিসিভ হলো। শায়না ফোনটা লাউড স্পিকারে দিয়ে নূরের সামনে ধরে বলল, হ্যালো আদিত্য, নূর তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছে, ওর সাথে একটু কথা বলো। নূর হাসি মুখে যেই কিছু বলতে যাবে তখনই ওপাশ থেকে বলে উঠল, আরে ওইসব পাগল ছাগলের সাথে কথা বলার সময় নেই আমার অনেক কাজ আছে এখানে। বাসায় তো ওই পাগলের জ্বালায় একটু শান্তি পাই না, এখন কি অফিসেও শান্তি পাবো না? রাখ ফোন। তারপর ফোনটা কেটে গেল। নূর যেন থমকে গেল। ওর বিশ্বাসই হচ্ছে না যে ওর হিরো ওকে নিয়ে এভাবে কথা বলছে। তাহলে কি হিরো সত্যি আমাকে আর চাই না? আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে? নূরের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, অথচ অবুঝ নূর বুঝতেই পারল না যে ফোনের ওপাশের ব্যক্তি আদিত্য না, অন্য কেউ ছিল। নূরের চোখে পানি দেখে শায়না বাঁকা হাসি দিল। তার মানে ওর প্ল্যান সফল হয়েছে। শায়না ওর এক ফ্রেন্ডকে আগেই বলে রেখেছিল ও যখন ফোন দেয় তখন যেন এভাবেই কথা বলে, আর তাই হয়েছে। পাগল মেয়েটা সব সত্যি ভেবে নিয়েছে। শায়না ধীরে ধীরে ওখান থেকে উঠে গেল। এখন শুধু তামাশা দেখার পালা। দেখা যাক এবার পাগলটা কি করে। যাই করুক না কেন, শায়নার জন্য যে সুবিধাজনক হবে সেটা ভেবেই ওর আনন্দ হচ্ছে। নূরের অনেক কান্না আসছে, কিছু ভালো লাগছে না ওর। ওর হিরো ওর সাথে এমন করতে পারলো? পচা হিরো, পচা একটা। আমাকে নাকি বের করে দিবে। আমি নিজেই আর থাকবো না, চলে যাব এখান থেকে। আর এক মুহূর্ত আর থাকবো না এখানে। নূরের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। চোখের পানি মুছতে মুছতে উঠে দাঁড়ালো নূর। অভিমানে ভরা মনটা নিয়ে দরজা খুলে বাইরের দিকে বেরিয়ে গেল নূর। বাসার সার্ভেন্টরা তখন যার যার কাজে নিয়োজিত, তাই ওরা কেউ নূরকে খেয়াল করলো না। শায়না ওপর থেকে সবই দেখছে, তবুও কিছু বলছে না, বরং নূরকে এভাবে যেতে দেখে আরও খুশি লাগছে ওর। নূর যদি নিজে নিজেই একদিকে চলে যায় তাহলে তো ওর কিছু করতেই হবে না। নীলা নিজের রুমে বসে একটা অ্যাসাইনমেন্ট করছিল, তাই নিচে কি হচ্ছে তা ও দেখতে পারছে না। একটু আগে একবার নূরকে দেখে এসেছে ড্রয়িং রুমে খেলতে, তাই নিশ্চিন্ত হয়ে রুমে এসে অ্যাসাইনমেন্ট শুরু করেছে। নূর হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছছে আর গেটের দিকে হেঁটে যাচ্ছে। গার্ডসরা নূরকে একবার দেখলো, তবে তেমন একটা গায়ে লাগালো না, কারণ নূর অনেক সময় এদিক ওদিক ছোটাছুটি করে খেলা করে, তাই ওরা আর অন্য কিছু ভাবলো না। নূর হাঁটতে হাঁটতে একসময় মেইন গেটের কাছে চলে এলো। গেটে দুজন সিকিউরিটি গার্ড থাকে। দুর্ভাগ্যবশত ওই সময় ওদের দুজনের একজন উল্টো দিকে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, আর একজন ওয়াশরুমে গিয়েছে, তাই নূরকে কেউ খেয়াল করলো না। নূর একসময় গেট পার হয়ে রাস্তায় বেরিয়ে গেল। আপাতত ওর কোনো হুঁশ জ্ঞান নেই ও কি করছে, শুধু রাগের মাথায় বেরিয়ে যাচ্ছে তাই জানে। রাস্তায় এসে গন্তব্যহীনভাবে এমনই একদিকে হাঁটতে লাগলো। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছছে আর বিড়বিড় করে বলছে, পচা তুমি, পচা হিরো, আমি থাকবো না আর তোমার কাছে। এভাবে হাঁটতে হাঁটতে নূর একসময় অনেক দূরে চলে আসে। হাঁটতে হাঁটতে নূর একসময় ক্লান্ত হয়ে যায়। প্রায় 20 মিনিট ধরে হাঁটার কারণে পা জোড়া অনেক ব্যথা করছে ওর। হঠাৎ নূরের হুঁশ আসে। নূর আশেপাশে তাকিয়ে ভাবে কোথায় চলে এসেছে ও? এই জায়গা তো ও চেনে না। এখন কি করবে ও? কোথায় যাবে? রাস্তাও তো গুলিয়ে ফেলেছে। নূরের এবার আরও কান্না আসছে। নূর রাস্তার পাশে একটা বেঞ্চে বসে আস্তে আস্তে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হিরো, হিরো, আমি হারিয়ে গেছি। কোথায় তুমি? তাড়াতাড়ি আসো না, ভালো লাগছে না আমার। হিরো। রাস্তার পথচারীরা আসতে যেতে সবাই নূরের দিকে তাকিয়ে রইল। কেউ কেউ আবার হাসতে লাগলো ওকে দেখে। এসব দেখে নূরের আরও কান্না পাচ্ছে। হঠাৎ একটা গাড়ি এসে নূরের সামনে রাস্তার ওপর থামলো। গাড়ি থামিয়ে একটা লোক ভালো করে নূরকে স্ক্যানিং করলো।
নূরকে চিনতে পেরে লোকটি হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে তাড়াতাড়ি কাউকে ফোন লাগালো। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই লোকটা বলে উঠল, বস, অনেক বড় একটা গুড নিউজ আছে। জানেন আমার সামনে এখন কে বসে আছে? ফোনের ওপাশের লোকটি বলে উঠল, কে? আরে বস, ওই সাদমান শাহরিয়ার আদিত্যর জান বসে আছে আমার সামনে। মানে হলো ওর বউ, আদিত্যর কলিজার বউ আমার সামনে বসে আছে, যাকে ধরার জন্য আমরা কত প্ল্যান করেছি। তার প্রাণের প্রিয়া বউ আমার সামনে। ভাবতে পারছেন বস, একবার যদি ওর জানকে আমাদের কবজায় নিয়ে নেই, তাহলে ওই আদিত্য সুরসুর করে আমাদের হাতে ধরে দিবে। বাহ, এটা তো অনেক ভালো খবর শোনালি আমাকে। যা জলদি আদিত্যর পরাণ পাখিটা ধরে নেয়। জি বস। লোকটা ফোন রেখে গাড়ি থেকে নেমে নূরের সামনে এলো। তারপর নূরের দিকে তাকিয়ে অভিনয় করে বলল, আরে ম্যাডাম, আপনি এখানে? নূর লোকটার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তুমি কি আমাকে চেনো? হ্যাঁ চিনি তো, আপনি তো আদিত্য স্যারের বউ। আপনি এখানে কি করছেন? আসলে আমি না হারিয়ে গেছি, আমাকে একটু আমার বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আসুন না, আপনাকে এক্ষুনি নিয়ে যাচ্ছি। নূর খুশি হয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। লোকটা নূরকে নিয়ে ওর গাড়িতে বসালো। অবুঝ নূর জানেও না ও কোন ফাঁদে পাড়া দিল। আদিত্য অফিসে এসেই একটা মিটিংয়ে ঢুকেছিল। তাড়াহুড়ো করে মিটিং শেষ করেই কেবিনে চলে এসেছে আদিত্য। হঠাৎ করে কেমন যেন ওর খুব অস্থির লাগছিল, বারবার শুধু নূরের কথা মনে পড়ছিল। তাই তাড়াতাড়ি করে কেবিনে এসে ল্যাপটপ চালু করলো আদিত্য। নূরকে চোখের সামনে না দেখা পর্যন্ত শান্তি হবে না ওর। আদিত্য ল্যাপটপে বাসার সিসি ক্যামেরা কানেক্ট করলো। ক্যামেরা চালু হতে আদিত্য নূর কোথায় তাই খুঁজতে লাগলো। আদিত্য এক এক করে সবগুলো ক্যামেরা চেক করতে লাগলো, কিন্তু এ কি, নূর কোথায়? নূরকে তো বাসার কোথাও দেখতে পাচ্ছে না ও। আদিত্য একটু ঘাবড়ে গেল। সব ক্যামেরাগুলো ভালো করে চেক করতে লাগলো, না, কোথাও নেই নূর। আদিত্যর এবার ভয় লাগতে শুরু করলো। কোথায় গেল ওর এঞ্জেলটা? আদিত্য ফোন বের করে তাড়াতাড়ি নীলার নাম্বারে কল দিল। নীলা ওর অ্যাসাইনমেন্ট শেষ করে নিচে এলো নূরকে দেখতে, কিন্তু নিচে এসে নূরকে দেখতে পেল না। নীলা ভ্রু কুঁচকে এদিক ওদিক তাকিয়ে দেখলো কোথাও নূর নেই। নীলা ভাবলো হয়তো নূর ওর রুমে গিয়েছে, তাইও উপরে উঠে নূরের রুমে গেল, কিন্তু এখানেও নূর নেই। নীলার এবার একটু চিন্তা হতে লাগলো, আপু আবার কই গেল? নীলা বাইরে দেখার জন্য নিচে নেমে এলো। তখনই ওর ফোনটা বেজে উঠল। নীলা দেখলো আদিত্য ফোন করছে। নীলা ফোন রিসিভ করে কানে নিতে আদিত্য অস্থির কণ্ঠে বলল, নূর কোথায় নীলা? হোয়ার ইজ শি? নীলা থতমত খেয়ে বলল, কি হয়েছে জিজু, আপনি এত হাইপার হয়ে গেছেন কেন? নীলা, আমি এইমাত্র সিসিটিভির সবগুলো ক্যামেরা দেখলাম, কিন্তু নূর কোথাও নেই। ওকে দেখতে পাচ্ছি না আমি। কোথায় ও? নীলা আদিত্যকে আশ্বস্ত করে বলল, রিল্যাক্স জিজু, শান্ত হন। আমি আধা ঘন্টা আগেই আপুকে ড্রয়িং রুমে খেলতে দেখে গিয়েছিলাম। আসলে আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল, ওটাই করছিলাম, তাই আর নিচে আসা হয়নি। তবে আপনি চিন্তা করেন না, আপু আছে কোথাও, হয়তো সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে না। আপনি তো জানেনই আপু কেমন চঞ্চল, হয়তো কোনো কোনায় বসে খেলছে। আমি এক্ষুনি দেখছি। ওকে, তাড়াতাড়ি দেখো, দেখে আমাকে জানাও। ঠিক আছে। নীলা ফোন রেখে দিয়ে নূরকে খুঁজতে লাগলো। বাসার সব সার্ভেন্টদেরও নূরকে খুঁজতে বলল। সবাই মিলে খোঁজাখুঁজি করেও নূরকে কোথাও পাচ্ছে না। এবার নীলাও অনেক ঘাবড়ে গেল, ভয় লাগছে প্রচুর। কোথায় গেল আপু? জিজুকে কি জবাব দিব আমি? আদিত্যর এদিকে অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে, বুকটা প্রচণ্ড ধরফর করছে। সিসি ক্যামেরায় ও স্পষ্ট দেখতে পাচ্ছে সবাই নূরকে এদিক ওদিক ছোটাছুটি করে খুঁজছে। তার মানে নূরকে ওরা পাচ্ছে না। এটা ভাবতেই আদিত্যর হাত পা কাঁপতে শুরু করে দিল, গলা শুকিয়ে আসছে। ফুল এসি করা কেবিনেও ঘামতে শুরু করলো আদিত্য। দুই হাতের ওপর মাথা ঠেকিয়ে অস্থির হয়ে ফ্লোরের সাথে পা গুতাতে লাগলো। হঠাৎ কিছু একটা মনে আসতে আদিত্য ঝট করে মাথা তুলল। তারপর সিসি ক্যামেরার ফুটেজ রিওয়াইন্ড করে আধ ঘন্টা পূর্বের ফুটেজে গেল। টেনশনে ওর মাথায় ছিল না এই কথা। আদিত্য আধ ঘন্টা আগের ফুটেজ দেখতে লাগলো, যেখানে নূর ড্রয়িং রুমে বসে খেলছে। নূরকে দেখে আদিত্যর ঠোঁটে এক চিলতে হাসির
রেখাটা ফুটে উঠল। কিছুক্ষণ পর দেখলো শায়না নূরের কাছে এসে বসলো। শায়না নূরের সাথে কি যেন কথা বলছে। ওরা কি বলছে তা শোনা যাচ্ছে না, তবে শায়নাকে নূরের সাথে কথা বলতে দেখে আদিত্যর কপালে ভাঁজ পড়ে গেল। এই মেয়েটা আবার কি কথা বলছে নূরের সাথে, সেটাই ভাবছে আদিত্য। কিছুক্ষণ কথা বলার পর শায়না নূরের কাছ থেকে উঠে গেল। একটু পরে হঠাৎ নূর উঠে বাইরের দিকে যেতে লাগলো। এটা দেখে আদিত্যর ভ্রু কুঁচকে এলো। কোথায় যাচ্ছে নূর? আদিত্য দেখলো নূর ধীরে ধীরে মেইন গেটের দিকে যাচ্ছে। আদিত্যর ভয় আরও বাড়তে লাগলো। কোথায় যাচ্ছে নূর? কেউ ওকে ঠেকাচ্ছে না কেন? নূর একসময় গেট পার হয়ে যেতে লাগলো। এটা দেখে আদিত্যের হাত পা ঠান্ডা হয়ে আসলো। বুক কেঁপে উঠল আদিত্যের। আদিত্য ল্যাপটপের স্ক্রিনে হাত রেখে পাগলের মতো বলতে লাগলো, নো নো নো, ডোন্ট গো ডোন্ট গো ডোন্ট গো নূর, সামবডি স্টপ হার, নূর নূর নূর। এক সময় নূর বেরিয়ে গেল। আদিত্য দুই হাতে নিজের চুল টেনে ধরে পেঁচাতে লাগলো। মুহূর্তেই যেন আদিত্যের পৃথিবী এলোমেলো হয়ে গেল। তার মানে নূর, ওর এঞ্জেল বাসার বাইরে চলে গেছে। নূর আধা ঘন্টা ধরে বাসার বাইরে, আর আমি জানি না আমার নূর কোথায় আছে, কি করছে। ও তো রাস্তাঘাট কিছু চিনে না, কাউকে কিছু বলতেও পারবে না। ওর যদি কিছু হয়ে যায়, যদি কোনো খারাপ মানুষের নজরে পড়ে, তখন? আদিত্যর মনে পড়ল যেদিন নূরের সাথে প্রথম দেখা হয়েছিল, সেদিনও এক লোক ওকে খারাপ মতলবে ওখানে নিয়ে গিয়েছিল। না না, আদিত্য আর ভাবতে পারছে না। আর এক সেকেন্ডও দেরি না করে আদিত্য দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আদিত্যকে এভাবে দৌড়াতে দেখে অফিসের সব স্টাফ অবাক হয়ে তাকিয়ে রইল। বিহান আদিত্যের অফিসের গ্রাউন্ড ফ্লোরে রিসিপশনের সামনে বসে সিগারেট টানছিল। হঠাৎ বিহান দেখলো আদিত্য পাগলের মতো দৌড়ে বাইরের দিকে যাচ্ছে। বিহান চমকে গিয়ে সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে আদিত্যর পেছনে ছুটল। আদিত্য গাড়ির কাছে এসে অস্থিরভাবে গাড়ি খোলার চেষ্টা করতে লাগলো। তখনই বিহান দৌড়ে এসে আদিত্যকে ধরে চিন্তিত সুরে বলল, এই আদি, কি হয়েছে তোর? এনতে করতাছস কে? আদিত্যর হাত পা প্রচুর কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, মুখ দিয়ে কথা বের করতে পারছে না ও। আদিত্যর এমন অবস্থা দেখে বিহান আরো ভয় পেয়ে গেল। বিহান বলে উঠল, কি হয়েছে আমারে কবি তো? আদিত্য বিহানের দুই কাঁধ ধরে কম্পিত কণ্ঠে বলল, বিহান, নূর নূর, আমার নূর। বিহান ভ্রু কুঁচকে বলল, নূর? নূরের আবার কি হইল? নূর আধা ঘন্টা আগে একাই বাসা থেকে বের হয়ে গেছে বিহান, এখনো বাসায় ফিরেনি। বিহান চমকে গিয়ে বলল, কি এই কস এইসব? বাইতে এতগুলান মানুষ থাকতে নূর কেমনে বাইরে হইয়া গেল? এত কিছু বলার সময় নেই এখন, আমাকে আগে নূরকে খুঁজতে হবে, যে করেই হোক। হ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমরা নূরের অবশ্যই খুঁজা বাইর করুম। দুজন তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। আদিত্যের পাগল প্রায় অবস্থা। মনে মনে শুধু আল্লাহর কাছে দোয়া করছে ওর নূর যেন ঠিক থাকে, ওর এঞ্জেলটার যেন কিছু না হয়। বিহান গাড়ি চালাতে চালাতে বলল, কোন দিকে যাইবার চাস আগে? আদিত্য নিজের ফোন বের করে একটা লোকেশন দেখিয়ে বলল, এই লোকেশনটাকে ফলো করে চল। বিহান ভ্রু কুঁচকে বলল, এইটা কিসের লোকেশন? নূরের। মানে তুই কেমতে জানলি নূর এইখানেই আছে? আমি নূরের জন্মদিনে একটা ব্রেসলেট গিফট করেছিলাম। নূরের সেফটির জন্য আমি সেই ব্রেসলেটের সাথে একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, যাতে কখনো কোনো বিপদ হলে আমি সহজে ওকে খুঁজে বের করতে পারি। বাহ, অনেক ভালো কাজ করছস। এখন তো অনেক তাড়াতাড়ি আমরা নূরের পাইয়া যাইব। তখনই আদিত্যের ফোনে নীলার ফোন এলো। আদিত্য রিসিভ করতেই নীলা কেঁদে কেঁদে বলতে লাগলো নূরকে পাওয়া যাচ্ছে না। আদিত্য নীলাকে নূরের ব্যাপারটা খুলে বলল। নীলা সেটা শুনে আরও কান্নাকাটি করতে লাগলো। আবির ততক্ষণে বাসায় চলে এসেছে। নীলা গিয়ে আবিরকে নূরের কথা বলে কাঁদতে লাগলো। আবির কোনো রকমে নীলাকে শান্ত করার চেষ্টা করছে। নীলার সাথে কথা বলে ফোন রাখতেই হঠাৎ আদিত্যের ফোনে একটা ভিডিও মেসেজ এলো। আদিত্য ভ্রু কুঁচকে ভিডিওটা চালু করলো। ভিডিওটাতে যা দেখলো তাতে আদিত্যের পায়ের তলায় মাটি সরে গেল। ভিডিওটিতে নূরকে হাত পা বাঁধা, মুখে টেপ লাগানো অবস্থায় ফ্লোরে ফেলে রাখা হয়েছে। নূর ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে আর কাঁদছে। মুখে টেপ লাগানোর জন্য শুধু গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে। নূরের এই অবস্থা দেখে আদিত্যর হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। ফোন ধরে থাকা হাতটা শক্তি হারিয়ে ফেলল। থরথর করে কাঁপতে কাঁপতে একসময় ফোনটা হাত থেকে পড়ে গেল। ফোন পড়ে যাওয়ার শব্দে বিহান আদিত্যের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আদি? আদিত্য কিছুই বলছে না, যেন একটা বোবা মূর্তি হয়ে গেছে।
বিহান এবার আদিত্যর কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে কথা কস না কে? আদিত্য হঠাৎ গগনবিদারী এক চিৎকার দিয়ে উঠল। নূর! বিহান সাথে সাথে গাড়ি ব্রেক করে আদিত্যের দিকে তাকিয়ে অতি চিন্তিত সুরে বলল, কি হইছে? এমন করতাছস কেলা? আদিত্য তড়িঘড়ি করে ফোনটা আবার নিচ থেকে তুলে নিল, ভিডিওটা আবারও চালু করলো। আবারও সেই ভয়াবহ দৃশ্য দেখতে পেল আদিত্য, যা ওর সহ্যসীমার বাইরে। আদিত্য বিহানের দিকে ফোনটা ঘুরিয়ে আতঙ্কিত চোখে তাকিয়ে বলল, বিহান, নূর! বিহানও ভিডিওটা দেখে প্রচুর ঘাবড়ে গেল। কে করতে পারে এই কাজ? আদিত্য যেন উন্মাদ পাগল হয়ে গেল। ওর মাথায় এখন কোনো কাজই করছে না। আদিত্য দুই হাতে মাথার চুল টেনে ধরে শুধু জোরে জোরে চিল্লাতে লাগলো, গাড়ির কাছে হাত দিয়ে বাড়ি মারতে লাগলো। অবস্থা করুণ হয়ে গেল আদিত্যর। আদিত্যের এমন পাগলামো দেখে বিহান আরও ঘাবড়ে গেল। কিছুতেই আদিত্যকে সামলাতে পারছে না ও। তখনই হঠাৎ আদিত্যের ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। আদিত্য নিজেকে একটু সামলে নিয়ে ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে কেউ শয়তানি হাসি দিয়ে বিদ্রূপ করে বলল, কেমন লাগলো ভিডিওটা মিস্টার আদিত্য? আশা করি আপনাকে যথেষ্ট এন্টারটেনমেন্ট করতে পেরেছে। আদিত্যের মাথায় আগুন ধরে গেল। চোখ দুটোয় লাল লালিমা ধারণ করে চোয়াল শক্ত করে সিংহের মতো গর্জন দিয়ে উঠে বলল, রশিদ খান! ফোনের ওপাশ থেকে রশিদ খান শয়তানি হেসে বলল, বাহ, এত সহজে চিনে গেলেন। মনে হচ্ছে আমাকে সবসময় মনে করেন। আমি আপনাকে অনেক মনে করি। তাই তো দেখেন, আপনার বউকে রাস্তায় বসে থাকতে দেখে আমার খুব খারাপ লাগলো। তাকে এখানে সসম্মানে নিয়ে এসে মেহমান নাবাজি করছে। তার খেদমতে আমরা কোনো কমতি রাখছি না। আদিত্যের শরীরের প্রতিটি রক্তকণা টকবক করছে, ক্রোধে মাথা ফেটে যাচ্ছে ওর। আদিত্য ক্রুদ্ধ কণ্ঠে বলল, খবরদার রশিদ খান, আমার নূরকে ছেড়ে দে। ওর গায়ে যদি একটাও টোকা পড়ে, সত্যি বলছি, এই দুনিয়ায় জন্ম নেওয়ার জন্য পস্তাবি তুই। বাহ, এত লাভ, এত ভালোবাসা। এখন তো আরো মজা হবে। এই ভিডিওটাই না তেমন মজা হয়নি। ভাবছি আরেকটা ভিডিও করবো, একদম সেন্সুয়াল ভিডিও, আর সেটা শুধু তোর ফোনে সবার হাতে হাতে পৌঁছে দেবে। ভালো না আইডিয়াটা বল? কথাটা বলে আবারও বিশ্রীভাবে হাসতে লাগলো রশিদ খান। আদিত্যের অন্তরাত্মা কেঁপে উঠল, ভয়ে ওর কলিজার পানি শুকিয়ে গেল। আদিত্য এবার দমে গিয়ে করুণ কণ্ঠে বলল, দেখ রশিদ খান, তোর দুশ্মনী আমার সাথে। তুই আমাকে যা খুশি তাই কর। তুই যেখানে বলবি আমি সেখানেই চলে আসবো, একদম একা। তবু তুই নূরকে কিছু করিস না প্লিজ। বা দ্য গ্রেট গ্যাংস্টার আদিত্য, এমন করুণ দশা দেখে সত্যি অনেক মজা লাগছে। কলিজাটা ঠান্ডা হয়ে গেল একদম। ইউ নো হোয়াট, প্রথমে আমিও এটা ভেবেছিলাম যে তোর বউয়ের ভয় দেখে তোকে এখানে এনে সাহায্য করব, তবে এখন আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। এখন আর তোকে কিচ্ছু করাবে না, যা করার তোর পুরাণ পাখির সাথে কর, আর এটাই হবে তোর সবচেয়ে বড় হার। কথাগুলো বলে রশিদ খান আবার হাসতে লাগলো। আদিত্যর ভয়ে জান বেরিয়ে যাচ্ছে। আদিত্য অতি করুণ কণ্ঠে বলল, রশিদ খান, আমি তোর পায়ে পড়ছি, দয়া করে আমার নূরকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন তোর গোলাম হয়ে থাকবো। কথা শেষ হওয়ার আগেই ওপাশ থেকে ফোন কেটে দিল। আদিত্য এবার সব বোধশক্তি হারিয়ে ফেলল, কেমন যেন প্রাণহীন হয়ে পড়ল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আদিত্যর। আদিত্য গাড়ি থেকে নেমে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। রশিদ খানের বলা নোংরা কথাগুলো শুধু কানে বাজছে ওর। ওর নূর, ওর এঞ্জেলের কিছু হয়ে গেলে কি করবে ও? আদিত্য আর সহ্য করতে পারছে না। দুই হাতে মাথার চুল টেনে জোরে জোরে চিল্লাতে লাগলো। বিহান দৌড়ে এসে আদিত্যকে ধরে ওকে শান্ত করার চেষ্টা করে বলল, আদি শান্ত হ প্লিজ। এভাবে ভেঙে পড়লে চলবে না, নূরের রক্ত হতে হবে, না হলে আমরা নূরের কিভাবে বাঁচাবো? আর আমাদের কাছে তো নূরের লোকেশনেই আছে, তাই মাথা ঠান্ডা করে কাজ করলে আমরা দ্রুতই নূরকে বাঁচাতে পারবো। আদিত্য একটু শান্ত হয়ে বিহানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তাড়াতাড়ি চল, আমাদের হাতে সময় নেই। দুজন গাড়িতে উঠে দ্রুত গতিতে গাড়ি স্টার্ট দিল। আদিত্য ফোন করে ওর গ্যাংয়ের লোকদের লোকেশন অনুযায়ী চলে আসতে বলল। হাত পা বাঁধা অবস্থায় ফ্লোরে পড়ে আছে নূর, মুখে টেপ লাগিয়ে রাখায় কথাও বলতে পারছে না, শুধু গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। নূর মনে মনে শুধু ওর হিরোকে ডাকছে, ওর হিরো যেন তাড়াতাড়ি চলে আসে আর এই পচা লোকগুলোর কাছ থেকে ওকে নিয়ে যায়। লোকগুলো খুবই পচা, ওকে এখানে এনে শুধু ব্যথা দিচ্ছে। ওর অনেক কষ্ট হচ্ছে এখানে। একটু পরে রুমের দরজা খুলে রশিদ খান আর
লোকজন ভেতরে ঢুকলো। নূর ওদের দেখে ভয় পেয়ে জড়সড় হয়ে গেল। এই লোকগুলোই তো ওকে এভাবে বেঁধে রেখেছে। রশিদ খান বিশ্রী হাসি দিয়ে নূরের সামনে এসে বসলো। তারপর ওর লোকজনদের উদ্দেশ্য করে বলল, তোরা কি করছিস এটা? আমাদের স্পেশাল গেস্টকে কেউ এভাবে বেঁধে রাখে? কথাটা বলে রশিদ খান নূরের হাতের বাঁধন খুলে দিয়ে মুখের টেপও খুলে দিল। মুখের টেপ খুলতেই নূর কেঁদে কেঁদে বলল, ছেড়ে দাও আমাকে, পচা তোমরা, পচা, ছেড়ে দাও আমাকে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।